ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন এবং মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজানুল হক রাজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। দেখে নিই আজকের যে দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই দর্শক জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। মামলা দায়েরের আগে প্রাথমিক অনুসন্ধানকালেই অবৈধভাবে অর্জিত সম্পদ ক্রোক করবে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এদিকে দিনব্যাপী দুর্নীতি বিরোধী অভিযানে দুদকের হাতে আটক হয়েছেন ৩ জন। মামলা বা চার্জশিটের পরই দুদক প্রয়োজন মনে করলে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি মামলার আসামিদের সম্পদ জব্দ করত। এবার মামলার আগেই অবৈধ সম্পদ সন্দেহ হলে তা ক্রোক করা যাবে। বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত হয় কমিশনের বৈঠকে। অ্যাট এনি স্টেজ, অনুসন্ধান থেকে শুরু করে ট্রায়াল স্টেজ পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত যে কোনো সময়ে আমরা ক্রোক এবং ফ্রিজ আদালতের আদেশের মাধ্যমে করতে পারি। আরেকটি হলো মানি লন্ডারিং। মানি লন্ডারিংয়ে যদি আমরা পাই, সেই ক্ষেত্রেও অনুসন্ধান থেকে শুরু করে একেবারে ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এই সময়ে যে কোনো সময়ে যখন আমার প্রয়োজন হবে, যখনই আমি পাবো, তখনই আমি এটি আপনার ক্রোক এবং ফ্রিজ করতে পারি। বৈঠকে আলোচনা হয় ২০০৪ সাল থেকে এ পর্যন্ত অবৈধ সম্পদ সংক্রান্ত সব মামলার তালিকা কমিশনে উপস্থাপন করতে হবে। ২০০৪ সাল থেকে এ যাবৎ যত অনুসন্ধান, তদন্ত, ইভেন মামলার রায় আসছে বাজেয়াপ্ত করার, সেটার ডিসপোজাল, সেটার ম্যানেজমেন্ট, জি, সেটা হবে দুদকের মাধ্যমে। সেটা আর অরক্ষিত বা অন্যায়ভাবে ব্যবহৃত হবে, ভোগ দখলে থাকবে, সে সুযোগ আর থাকবে না। দুদক বলছে অবৈধভাবে অর্জিত সম্পদ কেউ যেন ভোগ করতে না পারে, সেজন্য আরও কঠোর হবে সংস্থাটি। অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ ব্যবস্থাপনা দুদকের আওতায় আসবে। অবৈধভাবে অর্জিত সম্পদ কোনোভাবে দুর্নীতিবাজরা বা তাদের উত্তরসূরিরা একেবারে নির্বিবাদে ভোগ করবে, সে সুযোগ আর থাকবে না। এদিকে দুর্নীতি মামলা থেকে রেহাই পেতে দুদক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার সময় চট্টগ্রামে হাতে নাতে আটক হয়েছেন নীলফামারী জেলা আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমান। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি এক পর্বে হবে বিশ্ব ইজতেমা, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিকেলে তাবলিগ জামাতের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা জানান তিনি। তাবলিগ জামাতের দুই পক্ষের সম্মতিতে ঐক্যবদ্ধভাবে ইজতেমায় অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঐক্যবদ্ধভাবে করতেছি, এর পরিমাণ স্বরূপ এবার এক ধাপেই করব। আমরা এদেশে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিছি। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে বিশ্বের রোল মডেল দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রোহিঙ্গা পুনর্বাসনে অভাবনীয় সফলতার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে দেশ। রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরামর্শ গ্রুপের সম্মেলনে এসব কথা বলেন তিনি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলা গতিশীল করতে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আরসিজির ৩ দিনের সম্মেলন ঢাকায় শুরু হয়েছে। সম্মেলনে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রমের পরিবর্তে আমরা টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নীতি গ্রহণ করেছি। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি এবং বাংলাদেশ দুর্যোগ স্থিতি স্থাপকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ১০০ বছরের ডেল্টা প্ল্যান নিয়ে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছি। এই পরিকল্পনা আওতায় আগামী ১০০ বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী দেবে কিনা সে বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। আমরা জানি আলোচনা করবো, স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, এই মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো, আর এই সংবাদগুলো নিয়েই কথা বলবো আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। প্রথমেই কথা বলতে চাই আমাদের প্রথম যে খবরটি নিয়ে আমরা দেখলাম যে দুদকের সিদ্ধান্ত যে অবৈধ সম্পদ বা অর্থ পাচারের তদন্তের সময় সম্পত্তি ক্রয় করতে পারবে দুদক, যদিও আদালতের অনুমতি নিয়েই তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন। কেমন মনে হচ্ছে এই সিদ্ধান্তটি, কেমন হলো জয় মামুন? আমি নীতিগতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন করি এবং আমি মনে করি যে এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে দুর্নীতি করার ব্যাপারে যারা দুর্নীতি করতে চান বা করেন তাদের ভিতরে একটা ভয় তৈরি হবে, আতঙ্ক তৈরি হবে। এখন সামহাউ দুর্নীতিবাজদের ভিতরে এক ধরনের একটা ব্যাপার আছে যে একটা মনে করেন তারা যে দুর্নীতি করে টাকা পয়সা যদি কামাই করে ফেলা যায় তাহলে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলা যাবে। দুর্নীতি দমন কমিশন হোক, প্রশাসন হোক, এমনকি ছোটখাটো বিচারালয় ম্যানেজ করে ফেলা সম্ভব টাকা দিয়ে। দুর্নীতি দমন কমিশনেও ঘুষ দিতে গিয়ে একজন হ্যাঁ, ধরা পড়েছে। তো দুর্নীতি দমন এই কারণে মনে করা হয় যে আমি যদি 100 কোটি টাকা বা 1000 কোটি টাকার দুর্নীতি করে ফেলি তাহলে ওখান থেকে 50% খরচ করলে বাকি 50% তো হালাল হয়ে গেল। এই ধারণাটি ভেঙে দেওয়ার জন্য কমিশন যে সিদ্ধান্তের কথা বলেছেন আজকে, এটি খুবই ভালো কথা এবং উৎসাহব্যঞ্জক যে তদন্তের শুরুতেই বা অনুসন্ধানের শুরুতেই যদি সম্পত্তি বা অবৈধভাবে অর্জিত সম্পত্তি ক্রয় করে ফেলা হয় তাহলে পরে দেখা যাবে যে মানুষজন বা দুর্নীতিবাজরা এই ব্যাপারে কম আগ্রহী হবেন দুর্নীতি করতে। আরেকটি কথা এখানে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করি, দুর্নীতির সঙ্গে ক্ষমতা খুব সম্পৃক্ত। আমি যদি অনেক ক্ষমতা সম্পন্ন হই আমার দুর্নীতি করার সুযোগ খুব বেশি থাকে। কম ক্ষমতাবানরা যে দুর্নীতি করেন না তা না, ডিসি অফিসের পিয়নের কথাও আমরা জানি যে শুনেছি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এরকম, বা সাব রেজিস্ট্রার, এরকম অনেক অভিযোগ আছে। কিন্তু যেখানে যত বেশি ক্ষমতা সেখানে তত বেশি দুর্নীতি, এরকম একটা ব্যাপার কিন্তু সমাজে আছে। সেই কারণে আমার যেটি মনে হয় যে যেখানে ক্ষমতা সেখানে দুর্নীতি, এই বিষয়টি যদি মাথায় রেখে দুর্নীতি দমন কমিশন কাজ করেন তাহলে পরে তারা আরো ভালো কাজ করতে পারবে এবং মানুষের আরো বেশি সমর্থন পাবে। এই প্রসঙ্গটি নিয়ে আরেকটু কথা বলতে চাইবো রেজানুল হক রাজা, আপনার কাছ থেকে এই পর্যালোচনা জানবো, তবে আমি একটু সংযুক্ত করে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন দুর্নীতি দমন কমিশনের লিগ্যাল ও প্রসিকিউশন বিভাগের মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আর আপনাকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে আসলে প্রথমেই জানতে চাই যে আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন যে অবৈধ সম্পদ ও অর্থ পাচার তদন্তের সময় আপনারা সম্পত্তি ক্রয় করতে পারবেন, এটি কি দুদক আইন অনুযায়ী হয়েছে কিনা, এটি আপনারা কিভাবে করবেন, মানে প্রক্রিয়াটা কিরকম হবে? জি হ্যাঁ, এটি দুর্নীতি দমন কমিশন আইনের যে বিধিমালা আছে সেই বিধিমালার ভিতরেই আছে যে সম্পদের যখন মামলা হয় জ্ঞাত আয় বহির্ভূত, সেই সময়ও কিন্তু অনুসন্ধান থেকে শুরু করে অনুসন্ধানকালেই যদি মনে হয় যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে দেখা যাচ্ছে, তাহলে মামলা দাখিল করতে করতে সময় চলে যাবে, উনি হস্তান্তর করে ফেলতে পারেন। এই সুযোগ দেওয়া যাবে না। ওই সময়ই আদালতের আদেশ নিয়ে এটাকে ক্রোক অথবা ফ্রিজ হচ্ছে, যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্রিজ, অন্য ধরনের সম্পদ থাকলে ক্রোক করা যাবে। মানি লন্ডারিং আইন 2012 সালে সেখানে ওই একই বিধান আছে যে মানি লন্ডারিং এর অভিযোগ যদি হয়, অর্থাৎ সেই সম্পদ কোথায় আছে এটা যদি আমি অনুসন্ধানে পেয়ে যাই তাহলে মামলা করার আগেই যদি আমার ইমিডিয়েট স্টেপ নেওয়ার দরকার পড়ে তাহলে আমি জব্দ করতে পারি। মানে এখানে কোনো হয়রানির কোনো বিষয় থাকতে পারে কিনা? কারণ দুদকেও যে সবাই খুব নিষ্ঠার সাথে কাজ করবে তেমনটাও তো না, কারণ আমরা দুদিন আগেই সম্ভবত দেখলাম দুদকের এক মহাপরিচালককে সাময়িক বহিষ্কার করা হলো, সাময়িক বরখাস্ত করা হয়েছে। জি, সেক্ষেত্রে আসলে মানে হয়রানির কোনো বিষয় থাকবে কিনা, যেহেতু বিষয়টি আপনাদের ডিসক্রিশনারি পাওয়ার, দুদকের ডিসক্রিশনারি পাওয়ার? না, হয়রানিমূলকের বিষয়টা নয়, কারণ এটা দুর্নীতি দমন কমিশনকে যেতে হবে আদালতে। আদালতে গেলে আদালত সবকিছু দেখে আমাদের অনুসন্ধানে কি তথ্য এসছে সেইগুলো দেখে সন্তুষ্ট হওয়ার পরেই কিন্তু এই আদেশটি দেবেন যে এটা ক্রোক হলো, ফ্রিজ হলো, এবং সেই আদেশে যদি কেউ সংক্ষুব্ধ হয় তার জন্য কিন্তু আদালতের রাস্তা খোলা থাকবে। সেই ক্ষেত্রে
হয়রানি হওয়ার কোনো কারণ নেই। এবং আমি যখন আদালতে যাব তখন আমার যাতে জিনিসটা অর্ডারটা টেকে একেবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত এইরকম সাবস্টেন্স থাকলেই আমি যাব, তাছাড়া তো যাব না। জি, তার মানে সংক্ষুব্ধ ব্যক্তিও আদালতের প্রতিকার নিতে পারবেন না, অতএব দুপক্ষেরই একটা বিষয় থাকে। আপনাদের প্রশ্ন থাকলে কিন্তু সেজন্য বলছি, মানে হয়রানি করার সুযোগ থাকবে না এই কারণেই যে আমি ইচ্ছা করলেই করে দিতে পারি না, অতখানি করার সুযোগ নেই, কারণ আমাকে তো ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। জি নিশ্চয়ই। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমার অবশ্য আরো প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে ইদানিং আমরা প্রতিদিনই আমাদের গণমাধ্যমের সংবাদে দুদকের তৎপরতা শিরোনাম হচ্ছে, প্রায় প্রতিদিনই বলা চলে। আপনাদের কি কোনো বিশেষ অভিযান আপনারা মাথায় রেখেছেন নাকি এটি নিয়মিত এভাবেই চলবে? যেমন কিছুদিন দেখলাম হাসপাতালে আপনারা 40% চিকিৎসককে অনুপস্থিত পেলেন, স্বাস্থ্য অধিদপ্তরের 23 কর্মকর্তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবার জন্য চিঠি দিলেন। আরো বেশ কিছু কর্মকর্তা, মানে আরো বেশ কিছু তৎপরতাই শিরোনাম হচ্ছে সংবাদে। জি জি জি। না, সরকারি দপ্তরগুলোতে যেখানে মানুষকে সেবা দেবার কথা সেই জায়গাগুলোর বিষয়ে মানুষের যে অভিযোগ সেটা কিন্তু পত্রপত্রিকাতেও আসে, একইভাবে আমাদের হটলাইন করা হয়েছে সেখানে আসে, লিখিতভাবে অভিযোগ আসে, এগুলো আসে। এবং এইগুলো নিয়ে একদিকে হচ্ছে যে সুনির্দিষ্ট পেলে তো অনুসন্ধান করে মামলার বিষয় থাকে একেবারে পার্টিকুলার, আর যেগুলো ওই রকম পার্টিকুলার নয় সেই ক্ষেত্রে ওই রকম ঘটনাটা হচ্ছে কিনা বা এইগুলো কি করে প্রতিকার করা যায় সেই বিষয় খুঁজবার জন্য কিন্তু আমাদের আপনার প্রাতিষ্ঠানিক টিম প্রচেষ্টা করা আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জন্য। জনাব মইদুল ইসলাম জয় মামুন আপনাকে একটি প্রশ্ন করতে চান। জি, আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে হাসপাতালে ডাক্তার আছেন কিনা, সরকারি কর্মকর্তা ঠিকমতো অফিসে গেলেন কিনা, শিক্ষক স্কুলে বাচ্চাদেরকে ক্লাসে ঠিকমতো পড়াচ্ছেন কিনা, এগুলো তো আসলে দুর্নীতির ভিতরে পড়ে না। আমি যতটুকু বুঝি এগুলো হচ্ছে সুশাসনের ভিতরে পড়ে। এখন দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যখন আমরা কথা বলি গণমাধ্যম কর্মী হিসেবে, বিভিন্ন সময় আপনারা বা আপনাদের সহকর্মীরা বলে থাকেন যে আমাদের লোকবল কম, আমরা নিজেরাই সবকিছু করতে পারছি না। তারপরে যদি আপনারা দুর্নীতির জুরিসডিকশনের বাইরে গিয়ে সুশাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হন, তাহলে দুর্নীতি দমনের বা দুর্নীতি নিয়ন্ত্রণের যে মূল উদ্দেশ্য সেখান থেকে কি আপনারা সরে যাবেন বলে আশঙ্কা করা যায় না? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তবে এই জায়গায় একটু ভুল আছে ধারণাগত, সেটি হচ্ছে যে আমরা যে কাজটি করছি এবং সরকারি কর্মকর্তা যে কাজে ফাঁকি দিচ্ছেন সেইটা কিন্তু দুর্নীতির মধ্যেই পড়ে, আমাদের সুনির্দিষ্ট ধারার মধ্যেই পড়ে। যখন আমি একজন সুনির্দিষ্ট কর্মকর্তাকে এরকম পাবো যেখানে তার ডিউটি করবার কথা, আইন অনুযায়ী যে কাজ করবার কথা সেই কাজটি উনি করছেন না, এবং সেই কাজের ফলে কি হচ্ছে যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেবা পাচ্ছে না, এবং সেটা উনি জানেন যে ওইখানে অনুপস্থিত থাকলে এই অসুবিধাটা হবে, ক্ষতি হবে, এটা অবশ্যই দুর্নীতির মধ্যে পড়ে। কিন্তু আপনি বলবেন যে হয়তো বা এটার ছোট মাত্রা, কিন্তু সারা দেশব্যাপী মানুষের কাছে যদি শোনেন যে এই অভিযোগ যখন জমা করবেন এই অভিযোগ পাহাড় পরিমাণ অভিযোগ। জনাব মইদুল ইসলাম নিশ্চয়ই আপনাদের সাধুবাদ জানাই, অনেকেই আপনাদের সাধুবাদ জানাচ্ছে আপনাদের এই তৎপরতার জন্য। কিন্তু যেটি জয় মামুন শুরুতেও বলছিলেন আমার প্রশ্নের উত্তরে, যখন বলছিলেন যে আসলে ক্ষমতার সাথে একটা খুব বড় সম্পর্ক আছে দুর্নীতির, যাদেরকে আমরা বলি রাঘব বোয়াল, সবসময় আপনাদের এই অভিযোগটি আসে যে দুর্নীতি দমন কমিশন চুনোপুটিদের ধরছে, বা আপনি যেটি বলছিলেন ছোট মাত্রার দুর্নীতিবাজদের ধরছে। রাঘব বোয়ালদের ব্যাপারে আপনারা কখন এরকম তৎপরতা চালাবেন? না, চলছে, রাঘব বোয়াল যে চলছে না তা নয়, আপনি তাকে রাঘব বোয়াল বলছেন আমি ঠিক বুঝছি না, কারণ বড় বড় মামলারও তো সাজা হয়েছে। সম্প্রতি এই গতকালকে সাজা হলো ইউনিপেটো, সেখানে তো বিপুল পরিমাণ সম্পদের আপনার জরিমানা এবং বাজেয়াপ্তি আছে। তাই আমরা তো যেটা পাচ্ছি সবই আছে। এখন আপনাদের যেমন হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক, এদের 50 জন আসামি দেশের বাইরে চলে গেছে। জি, ডেস্টিনির বিচার চলছে, এগুলো তো বড় বড় জিনিস আছেই। মানে এরকমও কি আপনাদের বিধান আছে কিনা আমি জানি না বলেই প্রশ্নটি করছি, যে যেমন আপনারা মামলার আগে অবৈধ সম্পদ বা অর্থ পাচারের সম্পত্তি ক্রয় করতে পারেন, তেমনি যার নামে এরকম দুর্নীতির অভিযোগ আসছে বা আপনারা তদন্ত করছেন তার বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা দিতে পারেন কিনা? কারণ এরকম তো আমরা প্রায়ই দেখি যে বড় বড় যারা রাঘব বোয়াল আছেন তারা বাইরে চলে যান, সুন্দর দুর্নীতি করে বাইরে গিয়ে আরামায়েশে জীবন কাটান। হ্যাঁ, আমরা পারি, এবং সেই ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে
ইমিগ্রেশনকে চিঠি দিয়ে বলা হয়, কিন্তু নিষেধাজ্ঞার আগেই তারা চলে যান। নিষেধাজ্ঞার আগে কখনো 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 চলে যায়, পালিয়ে যায়, সেটা তো আছে, আমরা হয়তো গ্রেপ্তার করতে পারি না। সেটা অন্য সকলের ক্ষেত্রেই যেমন আমাদের ক্ষেত্রেও তো সেটি থাকবে। জি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবশ্য বলেছিলেন যে ছোট গাছ যত সহজে উপড়ানো যায়, বড় গাছ তত সহজে উপড়ানো যায় না। ধন্যবাদ মহিদুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। জনাব রেজওয়ানুল হক রাজা, আপনার কাছ থেকেও আসলে প্রথমে এই তৎপরতা নিয়ে জানতে চাই এবং তারপরে দুর্নীতি দমন কমিশনের সাবেক যে মানে ইদানিংকালের সম্প্রতিকালের যে তৎপরতা আমরা দেখছি পুরো সময়ের পর্যালোচনা জানতে চাই। ধন্যবাদ। একটা জিনিস আমাদেরকে আশাবাদী করে, সেটি হচ্ছে আমরা দেখছি ইদানিং দুদক বেশ অ্যাক্টিভ। দুদক যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু দুর্নীতিবাজদের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। এবং মামুন যেটা বলেছেন যে এই যে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছেন তারা যে সম্পত্তি ক্রোক করা হবে, সম্পত্তি ক্রোক করলে দুইটা উপকারিতা আছে। একটা হচ্ছে মামুন যেটা বললেন যে এই সম্পত্তিকে ব্যবহার করে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা সেটি তারা পারেন না। আরেকটি বড় ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে ধরুন যে অপরাধ করলো সে হয়তো শাস্তি পেল, কিন্তু তার যে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ এটি তার পরিবার এবং উত্তরাধিকারের দখল করে। তো এটিও বন্ধ হবে। এটি খুব জরুরি যে এই সম্পত্তি যেন কেউ ভোগ করতে না পারে। সেটি আপনাদের স্টোরিতে একজন এই কথাটা বলেছেন। আপনি দেখেন রিসেন্টলি স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মচারী, তারা তাদের আত্মীয় স্বজন মিলে প্রায় ৮-১০ জন এই অধিদপ্তরে কাজ করেন, সেই চক্রটাকে আবিষ্কার করেছে দুর্নীতি দমন কমিশন। তারাও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি মানে অবৈধভাবে উপার্জন করেছে এবং সেই চক্রকে ধরেছে এবং সেই চক্রের সম্পত্তি যেটা সেটি যারা যত বাড়ি টাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে ছিল সেগুলি তারা ক্রোক করেছেন। এবং যেটি আমরা এইমাত্র আলাপ করলাম যে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, তাদের ক্ষেত্রেও সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ধরনের অ্যাক্টিভিটি যখন চলে, ইভেন মামুন যেটা বললেন যে প্রশ্নটা যে সরকারি ডাক্তাররা হসপিটালে থাকেন না, এটি তিনি যদিও বললেন যে এটি তাদের আওতার মধ্যেই পড়ে। যদি নাও পড়ে, আমি মনে করি যে এই যে ২-১টা অভিযান যদি পরিচালিত হয় তাহলে এই বার্তাটা তো সব ডাক্তারের কাছে পৌঁছায় এবং তারা একটা তাদের কর্তব্যের ব্যাপারে সচেতন হন। এবং পরের দিনই কিন্তু গণমাধ্যমে এরকম খবর আসছে যে পরের দিন সবগুলো জায়গায় যেখানে যেখানে ডাক্তাররা ছিল না সবখানে ডাক্তাররা ঠিকঠাক মতো সময়। আমি মনে করি যে যদি আয়ত্তের মধ্যে নাও থাকে, তারপরে যদি এই ধরনের ২-১টা অভিযান চলে এবং মাঝে মধ্যে চালানো হয়, তাহলে এই যে যারা কাজে ফাঁকি দেন ডাক্তারদের বিরুদ্ধে বড় একটা অভিযোগ আছে। বিশেষ করে গ্রামে গঞ্জে তো ডাক্তাররা পাওয়াই যায় না, এরকম একটা অভিযোগ তো আমরা সবসময় শুনি। সেই ক্ষেত্রে তারা কিছুটা সচেতন হবে বলে আমার মনে হয়। অবশ্য ডাক্তারদেরও আবার এর মানে পাল্টা একটা অভিযোগ আছে, পাল্টা একটা যুক্তি আছে যে তারা কেন গ্রামে যেতে চান না। সেদিকটাও সেদিন ইকবাল আর্সেনালের সাথে কথা হচ্ছিল, তিনিই বলছিলেন এই বিষয়টি যে তাদের এই বিষয়টির দিকেও একটু গুরুত্ব দেওয়া দরকার, তাদেরও কিছু সে ব্যাপারে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, তিনি বলেছেন যে স্বয়ং প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেতন। কিছু আসলে জেনুইন কজও আছে, সেটা হচ্ছে তাদের আপনার আবাসন ব্যবস্থাটা ভালো না, তাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, তারা সরকারি যে বাড়িতে থাকেন সেখানে নাকি তাদের বেতন থেকে 7% টাকা কেটে নেওয়া হয়। এই বিষয়গুলি সরকারের নজরে এসেছে এবং সরকার সেটি সমাধানের চেষ্টা করছে। জয় মামুন, একটু মানে সার্বিকভাবে এটা জানতে চাই যে এই তৎপরতাগুলো যেমন রেজওয়ানুল হক রাজা বলছেন, আপনিও কি মনে করেন যে দুর্নীতির মাত্রা আসলে কমে যাবে বা দুর্নীতিবাজদের মধ্যে সত্যি ভয় সঞ্চার হবে? সরকারের কথা বলতে গেলে আমার কাছে যেটি প্রথমে বলার দরকার সেটি হচ্ছে যে এই যে তৎপরতা, এর পেছনে একটা কারণ আছে। সেই কারণটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারের নতুন সরকার গঠিত হওয়ার পরে তিনি প্রথম যে কথাটি বলেছেন প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে যে দুর্নীতিকে তিনি জিরো টলারেন্স দেখাবেন, মানে দুর্নীতি সহ্য করা হবে না, কোনো পর্যায়ের দুর্নীতিই না। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আরও বেশি পরিষ্কার হয়েছে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে, কারণ পুরনো মন্ত্রীদেরও অনেকের বিরুদ্ধে কম বেশি দুর্নীতির অভিযোগ ছিল। এখন এই অভিযোগ মানে কোট আনকোট দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কমিশনে গিয়ে লিখিত অভিযোগ বা মামলা বা তদন্ত বা অনুসন্ধান, তা কিন্তু নয়। অভিযোগ মানে হচ্ছে এক ধরনের পারসেপশন, জনশ্রুতি ইত্যাদি, যে অমুকের কাছে গেলে পয়সা খরচ করতে হয়, তার কাছে সরাসরি না হোক তার পিএস এর মাধ্যমে বা অমুক তমুক, এইসব অভিযোগ ছিল। প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সেই জায়গা থেকে সরকারকে এক ধরনের কলুষমুক্ত, কলঙ্কমুক্ত রাখতে, যাতে করে নতুন বেশিরভাগ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী দেওয়া হয়েছে যাতে করে তারা এরকম কোনো কলঙ্ক নিয়ে সামনের দিকে না আগান। এবং মন্ত্রীদের প্রথম বৈঠকেই তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনাদের উপরে ভরসা রেখেছি, আস্থা রেখেছি, আপনারা দুর্নীতি করবেন না, নিজেদের কাজ ঠিকভাবে পালন করবেন। এটি আমি মনে করি খুবই একটি ইতিবাচক পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কখনো দুর্নীতি করেননি, এরকম কোনো অভিযোগ কেউ দিতে পারেনি এখন পর্যন্ত।
ফলে তার আশপাশের লোক একজনের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, সেটি তার জন্য, তার দলের জন্য, আমাদের দেশের জন্যই কলঙ্ক। শেখ হাসিনার এই উদ্যোগের কারণেই আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন আরো বেশি সচেষ্ট হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা প্রধানমন্ত্রীর নিজের কাছ থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়েছেন। এখন রাঘব বোয়াল এবং আপনার ভাষায় রাঘব বোয়ালের বাইরেও যদি আরো কোনো বোয়াল থাকে, সেই বোয়ালদের ব্যাপারেও এখন নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন, হ্যাঁ তিমি, রাঘব তিমি যদি থেকে থাকে, তাদের ব্যাপারেও নিশ্চয়ই এখন দুর্নীতি দমন কমিশন সাহসের সঙ্গে কাজ করতে পারবে। এতকাল আমরা চিরদিন শুনে এসেছি যে আইন দিয়ে যতই দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত পেছন থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া যাবে সরকারের, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে পারবে না, উইচ ইজ ভেরি ট্রু। কারণ দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের লোকজন, কর্মকর্তা, পরিচালক, মহাপরিচালকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা একথা অন্তত অফ দ্য রেকর্ড স্বীকার করেছেন। কিন্তু এখন যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ওপেন সিগন্যাল দেওয়া আছে তাদেরকে, ফলে এখন তাদের আর কাজ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পর্যন্ত ধরা পড়ছেন, মামলার আওতায় আনা হচ্ছে। এবং এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে মালামাল বা অবৈধভাবে অর্জিত সম্পদ ক্রোক করা যাবে মামলা নিষ্পত্তির আগে, এমনকি তদন্ত অনুসন্ধানের পর্যায়ে আদালতের মাধ্যমে যদিও। ফলে এটি সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটি একটি ইতিবাচক পদক্ষেপ, এবং দুর্নীতি কতখানি কমবে আমি জানি না, কিন্তু নতুন করে কেউ দুর্নীতি করতে উৎসাহিত হবার ব্যাপারে দুইবার চিন্তা করবে, অনুৎসাহিত হবে নিশ্চয়ই। যেটি বলছিলেন যে সরকারের জিরো টলারেন্সের নীতির কথা প্রধানমন্ত্রীর বক্তব্যে যেটি আসছে, যদি দুর্নীতি দমন করতে না পারে বা নিয়ন্ত্রণ করতে না পারে, যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে, এর দায়ভারটাও নিশ্চয়ই সরকারের উপরই একদমই পড়বে, যেহেতু আর কোনো জবাবদিহিতাও খুব একটা সুযোগ নেই, শক্তিশালী বিরোধী দলও আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে ইজতেমা। যদি এই পর্বেই অল্প একটু আলোচনা শুরু করে পরের পর্বে আবার চলে যাব, সেটি হচ্ছে ইজতেমা। আমরা জানতে পারছি যে শেষ পর্যন্ত এটি হতে যাচ্ছে, এক দফায় হতে যাচ্ছে 15 থেকে 17 ফেব্রুয়ারি। যদিও প্রতি বছর জানুয়ারিতে হয়, এবারে নেতৃত্বের কোন্দলে এমনটি এই অবস্থা, এবং এমনকি আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। ইলেকশনের একটা ফ্যাক্টর ছিল, ইলেকশনের কারণে ইজতেমাটা পিছিয়ে দিতে বলা হয়েছিল প্রথমে। তারপরে আলটিমেটলি এটি হবে কি হবে না, বিকজ আমরা সবাই জানি যে এটা নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, প্রাণহানির ঘটনাও ঘটেছে, সংঘর্ষ, প্রাণহানির ঘটনা ঘটেছে, হুইচ ইজ ভেরি ভেরি আনফরচুনেট। এই ধরনের একটি শান্তিপূর্ণ কর্মসূচি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানকার মধ্যে দলাদলি, মারামারি, প্রাণহানি, এটি আসলে সবাইকে ব্যথিত করেছে। আদালতে রিট করা হয়েছে, আদালত এটাকে লজ্জাজনক বলেছে। এক্স্যাক্টলি, আদালতে বলেছে যে এইটা নিয়ে তাদেরকে কেউ কোর্টে আসে, এটাও দুঃখজনক। তবে আমি যেটা মনে দেখতে পাচ্ছি যে যদিও মন্ত্রী দুই পক্ষকে নিয়ে বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছেন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কতখানি হয়েছে সেটি নিয়ে সন্দেহ রয়েছে। সেটি একটি কারণ হচ্ছে যে যাকে নিয়ে বিরোধ, এই যে আপনার মৌলানা সাদ দিল্লির, তার অনুসারীরা আজকে একটি তাদের একটি বক্তব্য, লিফলেট টাইপের দেখলাম, সেখানে তারা যেটা বলার চেষ্টা করছেন যে এইভাবে মিলিয়ে দিয়ে আসলে সমঝোতা করাটা কঠিন, কারণ তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ যে সমস্ত অভিযোগ দিয়েছিল যে তাদের ধর্ম নাই, ইসলাম নাই, তারা মুসলমান না, এ ধরনের অভিযোগ এখনো প্রত্যাহার করা হয়নি। সর্বোপরি তারা বলেছেন যে আমরা গত কয়েক বছর ধরে দেখছি ইজতেমাটা দুই পর্বে অনুষ্ঠিত হয়, এবং আমরা জানি যে বাংলাদেশের কিছু জেলাকে ভাগ করে দিয়ে দুইভাবে হয়। তারা এটাও বলছেন যে এইভাবে আমরা যখন অভ্যস্ত হয়ে গেছি, তখন হঠাৎ করে একসঙ্গে সবাইকে নিয়ে ইজতেমা করা, যেখানে আপনি যতই দুই পক্ষকে মিলিয়ে দেন, মাঝখানে একটা রেখা কিন্তু থেকেই যায়, একটা বিরোধ সাইকোলজিক্যালি একটা থেকেই যায়। তারা যেটা বলতে চাচ্ছেন যে লিফলেটে আমি যেটা দেখলাম, বললেন যে গত কয়েক বছরের মতোই দুই পর্বেই ইজতেমাটি হোক, একটি পর্ব অংশ নেবে যারা দুই পক্ষ দুই পর্বে অংশ নেবে, এটি তাদের পরিষ্কার বক্তব্য। আমি মনে করি যে সেটি বরং ভালো ছিল। দুই পক্ষকে এক জায়গায় এনে আপনি জোড়াতালি দিয়ে হাত মিলিয়ে দিলেন। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে জয় মামুন শুনবো আসলে এই বিরোধের ফলে কি, মানে যেটি রয়েই যাচ্ছে বলে রেজানুল হক রাজা মনে করছেন, আমি যেটা দেখছি মৌলানা সাদের অনুসারীরা এই কথা বলছে। জি, তাহলে এই বিরোধের জেরে কি আবারও কোনো হানাহানি, সহিংসতার মতো অবস্থা থাকতে পারে কিনা, আশঙ্কা থাকে কিনা, এবং আসলে মানে মুসল্লিদের কাছে যারা তাবলিগে মানে অংশ নেবেন যারা এই ইজতেমাতে, তাদের মধ্যে কি বার্তা যাচ্ছে এই প্রেক্ষাপটে? আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি, দর্শক থাকুন আমাদের সাথেই। বিরতির পর ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যে প্রসঙ্গটিতে ছিলাম, জয় মামুন একটি প্রশ্ন করে গিয়েছিলাম আপনাকে যে আসলে বিরোধ, ইজতেমার দুই পক্ষের বিরোধ, তারা আপাতভাবে বললেও ঐক্যবদ্ধভাবে ইজতেমা করবে, কিন্তু রেজওয়ানুল হক রাজা যেটি বলছেন যে আসলে একটা বিরোধের রেখা রয়েই গেছে ভেতরে।
এই অবস্থায় হানাহানির শঙ্কা আছে কিনা সামনে, এবং মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে? আমি একটু বিনয়ের সঙ্গে রাজা ভাইয়ের সঙ্গে মানে রেজানুল হকের সঙ্গে দ্বিমত পোষণ করি। সেটি হচ্ছে, হ্যাঁ এটি সত্যি যে তিনি যেটি বলেছেন যে অবশ্যই হাত ধরাধরি করে পাশে বসিয়ে দিলেই যে একমত হয়ে যায়, সকলে মনের মিল হয়ে যায় তা না। যেহেতু একটা বিরোধ এখানে আছে, সেই বিরোধ থাকবে এবং তারা চেষ্টা করবে এটিকে সহিংসতায় রূপ নিতে, যার যার মতকে প্রতিষ্ঠিত করতে। আমরা এটি দেখি সারা মানে বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিরোধ, শাখা প্রশাখা, গোষ্ঠী, মারামারি, হানাহানি, শিয়া সুন্নি, তাবলিগ জামাত এতদিন একটা ছিল, এখন দুই ভাগ হয়ে তাদের মধ্যেও এটি আছে। কিন্তু সেটিকে যদি আমরা ইন্ডালজ করি, সেটিকে যদি আমরা কি বলে এটাকে আশকারা দিই, আশকারা দিয়ে তারা দুই ভাগ হবে, চার ভাগ হবে এবং আমরা তাদের সকল দাবি মেনে নিয়ে 4 দিন ধরে ইজতেমা করব, এটিও তো কোনো ভালো কথা না। এতদিন দুই ভাগে করা হয়েছে কিন্তু তাদের দুই গ্রুপের সমস্যার কারণে না। এতদিন বাংলাদেশের কারণে হানাহানির আশঙ্কা থাকে, সেটিও কি ভালো কথা না? হানাহানির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রের, যেহেতু বাংলাদেশ রাষ্ট্র এটি হোস্ট করে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যাতে কোনো ধরনের আশঙ্কা না ঘটে, হানাহানি না ঘটে, সেটি নিশ্চিত করা। এবং আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের সরকারের সেই ক্ষমতা, সক্ষমতা আছে। যেহেতু সরকার আগের থেকে জানে, সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে যে তারা কোথায় কি হানাহানি করতে পারে, কারা এর পেছনে। আপনি জানেন যে বাংলাদেশে অনেক বড় বড় ষড়যন্ত্রের প্রচেষ্টা কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণ নস্যাৎ করেছে। এখানেও যে পারবে না সেটি না। এখন তাদের এই বিরোধকে কেন্দ্র করে যদি আমরা আবারও সেই 2 দিনের জায়গায় 2 দিনকে 1 দিনের জায়গায় 2 দিনে ফেরত নিয়ে যাই, 2 দিন তো করা হয়েছিল, আসলে মানুষের চাপ বেশি, শহরে আসতে অসুবিধা ইত্যাদি। তো এখন যদি একদিন, সেটা তো এখনো বহাল আছে, মানুষের চাপ তো থাকছেই একদিন করতে। কিন্তু আবার এটিও ঠিক যে 2 দফায় 3 দিন 3 দিন 6 দিন করে আবার সামনে পিছনে আরো 2 দিন যোগ হয়, মানে ওই 8 দিন 10 দিন মানে মোটামুটি একটা সারা দেশের ভিতরে একটা অচল অবস্থা, মানে কাজকর্ম ছেড়ে দিয়ে। এমন না যে প্রথম দফার মোনাজাতে অংশ নিল 30টা 32টা জেলার লোক, পরবর্তীতে আর ঢাকা শহরের মানুষজন ওই 2 দিনই কিন্তু কাজকর্ম বন্ধ করে মোনাজাতের নামে, আমরা দেখি কতটা তারা মোনাজাতে অংশ নেন সেটি ভিন্ন কথা, কিন্তু ইজতেমার মোনাজাতের নামে তারা কাজকর্ম করেন না। হাসপাতালে ডাক্তারও খুঁজে পাওয়া যায় না, আমরা যে প্রসঙ্গে একটু আগে কথা বলছিলাম। ফলে আমার ব্যক্তিগত মত হচ্ছে একদিনেই করা উচিত। যতই কষ্ট হোক, ঝামেলা হোক, সরকারের, প্রশাসনের, পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এফোর্টটা একবারে দিয়ে শেষ হয় তাতে ভালো। টানা 8 দিন ধরে দেওয়ার চাইতে, আর তাদের বিরোধ থাকবে, সেই বিরোধ যাতে না বাড়তে পারে, সেই বিরোধ যাতে সহিংসতায় রূপ না নেয়, সে ব্যাপারে সরকারের, প্রশাসনের, পুলিশের মানে কঠোর নজরদারি বা পর্যবেক্ষণ থাকা দরকার। নিশ্চয়ই সেই আশাবাদ থাকলো। আর একটা প্রসঙ্গ একটু ছোট করে আলোচনার খুব বেশি সময় পাবো না, সেটি হচ্ছে ঢাকা সিটির উত্তরের মেয়র উপনির্বাচন অনুষ্ঠিত হবে 28 ফেব্রুয়ারি, এবং আওয়ামী লীগ ক্ষমতাসীন দল তারা প্রস্তুতি নিয়ে ফেললেও প্রায় বিএনপি এখনো সিদ্ধান্তহীনতা আছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন আজকে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মানে এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন যে বিএনপির এই সিদ্ধান্তহীনতা এবং তারেক রহমানের সাথে সিদ্ধান্ত নিয়ে? বিএনপির এই যে সিদ্ধান্তহীনতা, এই যে শব্দটা আপনি বললেন, এইটি তাদেরকে আসলে অনেক পিছনে নিয়ে যাচ্ছে। আপনি জাতীয় গত নির্বাচনের ব্যাপারেও দেখেন সিদ্ধান্তহীনতা, কাকে নমিনেশন দিবে। একসঙ্গে প্রতিটা আসনের এগেনস্টে 3জন 4জন করে নমিনেশন দেয়, 4 জনের কেউ জানে না আলটিমেটলি কে ইলেকশন করবে, নির্বাচন করবে কিনা সেই সিদ্ধান্ত নিতে, জাতীয় ঐক্যফ্রন্ট করতে, সেটাও সব ক্ষেত্রে দেরি। তারপর ক্যাম্পেইনে আমরা দেখেছি তারা ক্যাম্পেইনে নামবেন কি নামবে না, নামে না অনেক জায়গায়। এই ক্ষেত্রেও দেখেন এখনো সিদ্ধান্ত নিতে পারেন না, যদিও কয়েকদিন আগেই মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে এই সরকারের আমলে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। এখন আজকে আবার বলছেন আমরা যাব কি যাব না সেই সিদ্ধান্ত নিব। আজকে স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পাশাপাশি তিনি কিন্তু এটাও বলেছেন অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব। যাকে নিয়ে বাংলাদেশে এত বিতর্ক, ইভেন বিএনপির ভেতরেও বিতর্ক, মিস্টার তারেক রহমানের ইন্টারফেয়ারেন্স, তার নেতৃত্ব, সেই কথা কি না বললে কি হইতো? এটা কি বলা দরকার ছিল? স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নেবে। আপনারা স্ট্যান্ডিং কমিটি, বিএনপির ভেতরে তো আবার একটা পক্ষে তারেক রহমানের জনপ্রিয়তাও আছে না, আছে সেটি জনপ্রিয়তা, মানে সেটি যদি বলা হয় যে তারেক রহমানকে বাদ দিয়ে বা জিয়া পরিবারের বাইরে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি চলে আসে, সেটি তো বলার দরকার নাই। কিন্তু আপনি যখন বিএনপি স্ট্যান্ডিং কমিটি বলেন তখন তো আলটিমেটলি অটোমেটিক্যালি তারেক রহমান চলে আসে, কারণ তারেক রহমান তো বিদেশে থাকুন, যেখানেই থাকুন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলে যখন বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নেবে, ধরে নিতে হবে যে এটি তারেক রহমানের সিদ্ধান্ত আছে বলেই এরকম সিদ্ধান্ত এসছে বিএনপি। এটা তো ইন্টারনাল ব্যাপার, আপনি তারেকের সঙ্গে পরামর্শ করবেন কি করবেন এটা তাদের ব্যাপার। এটি পাবলিকলি বলাটা পছন্দ অনেকে করে না এই কারণে যে তারেক রহমান, আপনি দেখেন গতবার ইলেকশনে তারেক রহমান দলের নমিনেশন প্রক্রিয়াতে তারেক রহমান ইনভলভ হয়েছিলেন,
বাইরে থেকে স্কাইপের মাধ্যমে, সেটি কিন্তু অনেকে পছন্দ করে নাই, যে তাহলে তারেকে কি সবকিছু করছেন লন্ডন থেকে। এবং এটাও বলা হয়েছে তারেক রহমান প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনেক প্রশ্ন করেছেন সেখান থেকে, এবং তাদের সম্পর্কে তিনি অনেক তথ্য সংগ্রহ করেছেন আগে থেকেই। এরকম একটা মেসেজ সবাই পায় যে তাহলে তারেকই বোধহয় সবকিছু করছে। তারেকের আপনি জনপ্রিয়তা যেমন আছে দলের মধ্যে, তেমন এটাও সত্য, বিশেষ করে সিনিয়র লিডাররা তার ব্যাপারে তার অনেকের আপত্তিও আছে। আমি বলতে চাচ্ছি যে তারেক রহমানের সঙ্গে আপনি পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, এই কথাটা আপনি না বললেও পারতেন। এবং এখানে আরেকটা প্রসঙ্গ আমি বলতে চাই, সেটি হচ্ছে যে তারেক রহমান শুধু নয়, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে, কিন্তু তারপরে কারাগারেও কি খালেদা জিয়ার সঙ্গে কথা হয় না? রাজনৈতিক নির্বাচনে বিএনপি যাবে কিনা, শপথ নেবে কিনা, সংসদে যাবে কিনা, এই বিষয়ে খালেদা জিয়ার মতামত আছে না? তিনি কারাগারে থাকলেও তো তিনি তো অন্ধকূপের মধ্যে না, যে তার সঙ্গে মানুষের যোগাযোগ নেই। তার পরিবারের সদস্যরা যাচ্ছেন, দলের নেতাকর্মীরা যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গিয়েছেন। তারা কি সেখানে তার সঙ্গে কথা বলেননি? অবশ্যই তার সঙ্গেও কথা বলেছেন। তার সিদ্ধান্তেরও তার মতামতেরও একটা গুরুত্ব নিশ্চয়ই বিএনপির স্ট্যান্ডিং কমিটি বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আছে। কিন্তু সেটা কিন্তু তারা বলছেন না যে আমরা আমাদের চেয়ারপারসন ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইবো এবং তার কাছ থেকে এই বিষয়ে আলাপ করবো, সেটি না বলে ম্যাডাম কিন্তু ঢাকা শহরে আছেন, ম্যাডামের সঙ্গে দেখা করার আইনগত অনুমতি নিয়ে দেখা করার সুযোগও আছে। ইভেন তিনি যখন বিভিন্ন মামলায় হাজির হচ্ছেন সেখানেও গিয়ে তারা আলাপ করতে পারেন। এটাও কিন্তু প্রশ্ন যে ম্যাডাম খালেদা জিয়া তো বর্তমান, তাই না? তো কেন তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে হবে, যিনি দেশেই নাই? কারাগারে থাকলে কি দলের চেয়ারপারসনের দায়িত্ব চেয়ারপারসনগিরি করা যায় না? যিনি দেশে নাই তাকে কেন আপনি অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব দিচ্ছেন? তো দেখেন, এই ম্যাডামের কথা বলছেন না, তারা বলছেন তারেক রহমানের কথা, যিনি দেশের বাইরে থাকেন, যিনি একটি দেশের রাজনৈতিক আশ্রয় আছেন এবং যাকে নিয়ে অনেক বিতর্ক আছে। সেটি হচ্ছে বিএনপির দুর্বলতার সিদ্ধান্ত যেটি নেবেন। তারেক রহমানের সাথে কথা বলে একটু অনুমানে যদি জানতে চাই, কি মনে হয় বিএনপির যে রাজনীতির অবস্থা, যে বাস্তবতা, তাতে কি মনে হয় বিএনপি আমার ধারণা বিএনপি এই নির্বাচনে অংশ নেবে না, এমনকি এই নির্বাচন না, উপজেলাতেও অংশ নেবে না, মানে আনুষ্ঠানিকভাবে নেবে না। কিন্তু বিএনপির যারা নেতা আছেন বা স্থানীয় পর্যায়ের নেতা বা কর্মী যাই বলি না কেন, তারা ঠিকই নির্বাচন করবেন, কিন্তু বিএনপি দলীয়ভাবে তাদেরকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বলবেন না। কিন্তু প্রত্যেকের স্থানীয়ভাবে কিছু প্রভাব থাকে। স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটি দেখি, আওয়ামী লীগের অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী থাকে। এখন না হয় নৌকা, ধানের শীষ বা দলীয় প্রতীকে নির্বাচন হয়, কিন্তু যখন নির্বাচন দলীয় প্রতীকে ছিল না, তখন কেউ হারিকেন মার্কা, কেউ তালগাছ মার্কা নিয়ে নির্বাচন করে পাশ করে এসেছেন, এবং তারপরে তারা কেউ। আমি এক লাইনের জন্য যে আপনার কি মনে হয়? আমার মনে হয় যে মামুন যেটা বললে, খবরটা বেরিয়েছে অলরেডি, উপজেলা নির্বাচনে দলীয়ভাবে তারা নির্বাচনে অংশ নেবে না, কিন্তু বলবে যে আপনারা দলীয় কেউ যদি দলের কেউ করতে চান করতে পারেন। আর সিটি কর্পোরেশন নির্বাচনে আমার কেন জানি মনে হয় মামুনের সঙ্গে মামুনের ধারণার সঙ্গে আমার মিলছে না। আমার কেন জানি মনে হয় আজকের বক্তব্য যে কিছুটা তারা মানে করতেও পারেন, আমার মনে হয় যে এই নির্বাচনে তারা অংশ নিতে পারে। দেখা যাক, আজকেই সিদ্ধান্ত নেবার কথা, এবং আমরা যখনই জানবো নিশ্চয়ই দর্শকদেরও জানিয়ে দেবো আসলে সিদ্ধান্তটা কি, আসলে নির্বাচনে অংশ নিচ্ছে কিনা। আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতির পর অনলাইনের খবরগুলো জানিয়ে দেবো, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিই অনলাইনে সবশেষ কি কি খবর আছে। শুরুতেই প্রথম আলোর খবর দেখছি, ডিএনসিসি উপনির্বাচন, ভোটে গেলে তাবিথই বিএনপির প্রার্থী, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম। উপনির্বাচনে প্রার্থী ছিল তাবিথ, গতবারে যেটা স্থগিত হয়ে গেছে, এখন আবার যদি যায় তাহলে তাবিথই হবে। মূল নির্বাচনে প্রার্থী তাবিথ ছিল, মূল নির্বাচনে আনিসুল হকের সাথেও, হ্যাঁ, এবং অনেক ভোটও পেয়েছিলেন তিনি, 3 লাখ এর উপরে, 3,60,000 সম্ভবত, যদিও দুপুরেই তারা ভোট বর্জনও করেছিলেন। ঘরোয়া কোন্দলেই বিএনপি ভাঙবে বলছেন কাদের। মির্জা ফখরুল আজকে বলেছেন যে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, তার প্রেক্ষিতেই এই মন্তব্য। পরের পত্রিকায় চলে যাই, আর কি খবর আছে বিডি নিউজে দেখছি, ভাসানচর সংলগ্ন সাগরে ডুবেছে 2টি জাহাজ। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়ার পথেই এই ঘটনা। ইজতেমার খবরটি আছে, আদালতে বসার জায়গা নিয়ে খালেদার ক্ষোভ, বিএনপি ভাঙতে বাইরের লোক লাগবে না বলছেন কাদের। এই তো মোটামুটি খবর। ঢাকায় বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এই খবরটি একটু দেখতে চাই। অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রীকে বেশ আদরের সাথে তাকে বলছেন যে প্রয়োজনে ডাকবেন। আচ্ছা, প্রয়োজন হলে সাবেক অর্থমন্ত্রী তিনি সহযোগিতা করতে রাজি আছেন। এই সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এনবিআর এর চেয়ারম্যানকেও দেখা যাচ্ছে, জি। এনবিআর এর একটা অনুষ্ঠান ছিল আজকে, সেই অনুষ্ঠানের এই ছবি এটি। আহম মোস্তফা কামালকে আবুল মাল আব্দুল মুহিত, মানে সাবেক এবং বর্তমানের শুভেচ্ছা বিনিময়। আমরা পরের খবরগুলো দেখে নিই।
ট্রাফিক সার্জেন্টদের বডি ওয়ার্ন ক্যামেরা দেয়া হবে, যুগান্তরের খবর। ট্রাফিক পক্ষ চলছে এখনো, ট্রাফিকদের যেই আমরা মানে ট্রাফিক নিয়ন্ত্রণে যেই এখন যে তৎপরতা চলছে, বিশেষ সময় চলছে, ট্রাফিক পক্ষ চলছে, ও মানে কি মনে হচ্ছে যে এতে আসলে কাজ করছে রেজওয়ানুল হক রাজা? না, খুব একটা আশাবাদী হতে পারছি না, কারণ এই ট্রাফিক পক্ষের মধ্যেই যেখানে সেখানে যে বাসগুলি থামে এবং প্যাসেঞ্জার তুলে যেখানে এবং চলন্ত অবস্থায় নামিয়ে দেয়, আমাদের মনে আছে না চলন্ত অবস্থায় গাড়ির বাসের দরজা বন্ধ রাখতে হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত কেউ মানছে না। এবং মানুষও, আমরাও, প্যাসেঞ্জাররাও যেখানে সেখানে দিয়ে রাস্তা পার হচ্ছে, এই দৃশ্য কিন্তু এখনো অহরহই দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না তাহলে ট্রাফিক পক্ষ করার মানে কি? ট্রাফিক পক্ষও যদি আইন কানুনটা মোটামুটি যদি মানা না হয় তাহলে এই ধরনের পক্ষ করে কি লাভ? এবং শুধুমাত্র যে বাস কোথায় যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে, দরজা বন্ধ রাখছে না তা না, বাস থামার জন্য কিছু নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। বিশেষ করে ওই যে স্কুলের বাচ্চাদের নিরাপদ সড়ক আন্দোলনের পরে একটু তৎপরতা আমরা দেখেছিলাম, তারপরে বেশ কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে এখানে বাস থামবে, এখানে থামবে না, বড় বড় করে সাইনবোর্ড দেওয়া, সেগুলি কেউ কিচ্ছু মানছে না। এবং পুলিশের পক্ষেও সেগুলি মান্য করতে মানে বাধ্য করা যাচ্ছে না। আরেকটি সিদ্ধান্ত কিন্তু হয়েছিল যে চালকরা নিয়োগ ভিত্তিক হবে, চুক্তি ভিত্তিক হবে না, এটি কিন্তু মালিকরাও একমত হয়েছিল, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল সেটিও হয়নি। এবং যাত্রী কল্যাণ চুক্তি ভিত্তিক বাস চালানো যাবে না, এই যে কন্ট্রাক্টরদের দেওয়া হয়েছে না, হয় না, সেটিও করা যাবে না, এই সিদ্ধান্ত ছিল, কিন্তু হয় নাই। ইভেন আপনি যে শুনে অবাক হবেন, জাবালেনুরের বাসের নিচে পড়ে তো 2 শিক্ষার্থী মারা গেল, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছিল, কিন্তু জাবালেনুর নাম জুরের বাস এখনো ঢাকা শহরে আবার চলাচল শুরু করেছে। আমরা শেষ করতে হবে আজকের মতো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।